যুদ্ধবিরতিতে ইরান যুক্তরাষ্ট্র পুরোপুরি খুলল হরমুজ, জ্বালানি তেলে স্বস্তি। বিশ্ববাজারে দাম কমল 16.5%, চাঙ্গা এশিয়ার শেয়ার বাজার। রাত 3:30 বাজে সিরিয়াল দিছি, এখন বাজে 9:50। বেশি বেশি পেট্রোল লাগবে, সবাই ঘরে ঘরে জমা রাখতেছে। তেল নিতে এসে তো আমাদের দেরি করতেই হচ্ছে, এক প্রকারের ভোগান্তির মধ্যেই আছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা, পর্যাপ্ত জ্বালানি তেল না পেয়ে গ্রাহকের ক্ষোভ। ফুয়েল কার্ডেও কমছে না ভোগান্তি। চতুর্মুখী সংকটে তৈরি পোশাক শিল্প 8 মাস ধরে কমছে ক্রয়াদেশ রফতানি, জাহাজ কন্টেইনারের বাড়তি ভাড়ার চাপ, জ্বালানি সংকটের অজুহাতে দ্বিগুণ অভ্যন্তরীণ পরিবহন খরচ। গাইবান্ধায় কৃষি বিভাগের লোপাট কাণ্ড, ছবি তুলেই গায়েব 48টি যন্ত্র, খাতা কলমে বিতরণ দেখিয়ে সরকারের 4 কোটি টাকা তছনছ, প্রমাণ পেলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। এবং 6 বছর ধরে বন্ধ পাবনার চিনিকল, নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ, অনেক যন্ত্রপাতি পাঠানো হচ্ছে অন্য মিলে। রাজশাহীতে আখ সংকটে বন্ধের পথে কারখানা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আরিফ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। একদিনের ব্যবধানে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম কমেছে 16.5%। চাঙ্গা হয়ে উঠেছে এশিয়ার পুঁজি বাজার, আবারও সক্রিয় হয়ে উঠছেন বিনিয়োগকারীরা। পারস্য সভ্যতা ধ্বংসের হুমকি দেওয়ার কয়েক ঘন্টা পরই নিজের অবস্থান থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন তিনি। এমন ঘোষণার পরই ইতিবাচক প্রভাব পড়ে জ্বালানি তেলের বিশ্ববাজারে। একদিনের ব্যবধানে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম $115.20 কমে বুধবার সকালে নামে $96.56। একদিনে দাম পড়ে 16.5%। যদিও এর আগে ইরানকে ধ্বংস করে দেওয়ার ঘোষণায় মঙ্গলবার এই তেলের দাম ছিল ঊর্ধ্বমুখী। ব্রেন্ট ক্রুডের দামও রাতারাতি 13.43% কমে বুধবার সকালে প্রতি ব্যারেলের দাম নামে $94.55। জ্বালানির বাজারে গ্যাসোলিনের দাম 10.45% কমে এদিন সকালে প্রতি গ্যালন বিক্রি হয় $2.96। যুদ্ধবিরতির খবরে চাঙ্গা হয়ে উঠেছে এশিয়ার শেয়ার বাজার। জাপানের বেঞ্চমার্ক সূচক নিক্কেই 225 প্রায় 4.9% বেড়েছে। একইভাবে দক্ষিণ কোরিয়ার কম্পি সূচক 5.7% বৃদ্ধি পেয়েছে। হংকংয়ের হ্যাংসেং সূচকও বেড়েছে 2.8%। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে যুদ্ধের শঙ্কা কমায় বিনিয়োগকারীরা আবারও বাজারে সক্রিয় হতে শুরু করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে শেয়ার বাজারে। অন্তরা সেন, সময় সংবাদ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। ফুয়েল কার্ডেও কমছে না ভোগান্তি। এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী ফরহাদুর রহমান এবং দিনাজপুর আছেন গোলাম নবী দুলাল। প্রথমে যাচ্ছি ফরহাদের কাছে। কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা অপেক্ষা করে রাজধানীর বিভিন্ন পাম্প থেকে তেল সংগ্রহ করছেন। বিশেষ করে অকটেন ও পেট্রোল সংগ্রহ করতে যানবাহন চালকদের এই ভোগান্তি কিন্তু অন্যান্য দিনের মতো আজও তীব্র দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি পরিবাগে। আমার সামনে যে বাইকারগুলো আছেন যারা আসলে এই মুহূর্তে অকটেন এবং পেট্রোল সংগ্রহ করছেন, তারা আমাদেরকে জানাচ্ছেন যে এই যে দীর্ঘ সময় তারা অপেক্ষা করে তারা আসলে এই যে জ্বালানি তেল সংগ্রহ করছেন, এবং তার পাশে যে সারিটি আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট কারের, সেই সারিটির একই অবস্থা। আবার এখানকার যারা চালক আছেন, বিশেষ করে এই পেট্রোল পাম্পের থেকে যারা নিচ্ছেন, তারা প্রাইভেট কারের চালকরা আমাদের বলছেন যে তারা ভোর 3টা, 4টা, 5টা থেকে অপেক্ষা করছেন এবং অবশেষে এসে পাম্পের যে তেল সরবরাহ করার যে মেশিন তার কাছে এসে পৌঁছেছেন। এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি, বাইক রাইডাররা আছেন অনেকে, যারা বলছেন এই যে তেল নিতে তাদের যে দীর্ঘ অপেক্ষা, সেটি তাদের যে প্রাত্যহিক আয়ের যে ব্যাপার সেটির উপর বিশেষ প্রভাব পড়ছে। এবং অনেকে বলছেন যে এই পেট্রোল পাম্পের দীর্ঘ সারি, কেননা অন্যান্য বিভিন্ন পেট্রোল পাম্প বন্ধ, সে কারণে তারা আসলে এই পেট্রোল পাম্পে এসে ভিড় করছেন। এবং যে অপেক্ষার সারি, সেটি যদি আমরা বলি যে এই পরিবার থেকে এই অপেক্ষার লাইন অর্থাৎ চালকদের, সেটি আমরা দেখতে পেয়েছি যে
শাহবাগ পার হয়ে কাঁটাবন পার হয়ে একেবারে এলিফ্যান্ট রোডের শেষ পর্যন্ত চলে গেছে। এবং আমরা যেটি প্রাইভেট কারের ক্ষেত্রে দেখেছি যে পুরো এলাকাটি ব্যারিকেডের মতন হয়ে গেছে, অপেক্ষার এই দীর্ঘ সারি কিন্তু শেষ হচ্ছে না। এবং এই যে জায়গাটিকে আছে, অর্থাৎ এই যে ইন্টারকন্টিনেন্টাল মোড়, তার আশেপাশে এই গাড়ির যে তীব্র চাপ, সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা যানজটেরও তৈরি হয়েছে। এবং তারা এই ভোগান্তি কবে শেষ হবে সেটি তারা খুঁজে ফিরছেন। সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, এবং পাম্প কর্তৃপক্ষ বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের কাছে মজুদ আছে চালকদের তারা সরবরাহ করে থাকেন। রাজধানীর এই যখন অবস্থা, তখন রাজধানীর বাইরেও একই ধরনের অবস্থার কথা আমরা জানতে পারি। সে খবরটি জানতে এখন আমরা যেতে চাই দিনাজপুরে। সেখানে আছেন সহকর্মী গুলাম নবী দুলাল, তিনি জানাবেন সেখানকার সবশেষ আপডেট। কঠোর জেলা প্রশাসন থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করার পরেও কিন্তু আপনার দীর্ঘ কিন্তু লম্বা লাইন দেখছি, যারা ঘন্টার পর ঘন্টা এই লাইনে দাঁড়িয়ে তেল নিতে এখানে এসেছেন। আমি এই মুহূর্তে শহরের একটি ফিলিং স্টেশনে রয়েছি, সেখানে সকাল 9টা থেকে আমরা দেখছি যে দীর্ঘ লাইন, এই লাইনতে দাঁড়িয়ে তারা তাদের যে কাঙ্ক্ষিত যে তেল, সেই তেল তারা এখানে সংগ্রহ করছেন। আমরা দেখছি একদিকে কিন্তু মোটর সাইকেলদের তেল দেওয়া হচ্ছে, প্রতি মোটর সাইকেলকে 400 টাকা করে, পাশাপাশি 10টি মোটর সাইকেল তেল দেওয়ার পরে কিন্তু একটি কার এখানে তেল পাচ্ছেন তারা 2000 টাকা করে তেল তাদেরকে দেওয়া হচ্ছে। আবার বিশেষ করে আরেকটি বিষয় হচ্ছে যে যারা তেল নিতে আসে তারা বারবার কিন্তু যে হয়রানির কথাই বলছেন। বিশেষ করে আপনার ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন এবং হেলমেট, এই তিনটি কিন্তু বাধ্যতামূলক। আমরা দেখছি সরকারি পর্যায়ে এখানে পুলিশ রয়েছে, ট্যাগ অফিসার রয়েছে, তারা কিন্তু এটিকে মনিটরিং করছেন। তারা যেটা বলছেন যে তেল যতটুকু আছে তারা যেন সমবন্টন সবাই জন্য পায়। কিন্তু আমরা এই যে ফিলিং স্টেশনের যে ম্যানেজার, তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন তার আজকে তারা মাত্র 2000 লিটার বরাদ্দ পেয়েছেন। এই 2000 লিটারই কিন্তু আপনার যতক্ষণ তারা পারবেন এই তেল তারা দিবেন, এরপরে কিন্তু আপনার তেল তাদের শেষ হয়ে যাবে। এবং আমরা আরেকটি বিষয় যেটা বলছি, যেসব ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে সেই সব ফিলিং স্টেশন কিন্তু এই দীর্ঘ লাইন, এই লাইনে দাঁড়িয়ে তাদের তেল নিতে হচ্ছে। অনেকেই কিন্তু আপনার বিশেষ করে আমরা দেখছি যে আগে পিছিয়ে যারা আগে তেল নেবেন, এবং আমরা অনেকে দেখছি যে আপনার শৃঙ্খলা ভঙ্গ করে প্রভাব খাটিয়ে তেল নিতে আসলেই অনেকের সঙ্গে দেখছি আমরা যে হাতাহাতি পর্যন্ত আমরা এখানে লক্ষ্য করছি। এবং মোটর সাইকেল থেকে যারা দূর দূরান্ত থেকে এসছেন তারা বলছেন যে আমরা সুষ্ঠু মতো তেল নিতে চাই। এবং আজকের এই যে লম্বা যে লাইন, এই লাইনে হয়তো সবাই তেল পাবে না। 2000 লিটার তেল শেষ হয়ে গেলে নতুনভাবে তাদেরকে আবার আগামীকালের জন্য অপেক্ষা করতে হবে। তো আমার কাছ থেকে এই জ্বালানি তেলের সর্বশেষ এই ছিল। জ্বালানি তেল সংগ্রহ করতে আসা গ্রাহকদের ভোগান্তির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার বন্দর বাণিজ্যের খবর। ক্রেনের তার ছিঁড়ে শ্রমিক নিহতের প্রতিবাদে বেনাপোল বন্দরে বন্ধ পণ্য খালাস কার্যক্রম। এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। থেকে যে সমস্ত পণ্য আমদানি হয়, এই সমস্ত আমদানি পণ্যের প্রায় 70% রয়েছে যেটি বন্দর শ্রমিকরা খালি হাতে খালাস করে থাকে। এছাড়া 30% ভারী পণ্য রয়েছে যেটি খালাস করতে ক্রেন এবং ফরক্লিপের প্রয়োজন হয়ে থাকে। এবং এই ভারী পণ্য খালাসেও কিন্তু যারা বন্দর শ্রমিক রয়েছে তারা সহযোগিতা করে থাকেন। তবে ভারী পণ্য খালাসের ক্ষেত্রে দুর্ঘটনা এড়াতে দীর্ঘদিন ধরে শ্রমিকদের দাবি রয়েছে যে ঠিকাদার প্রতিষ্ঠান তাদের যেন নিরাপদ সরঞ্জাম সরবরাহ করে। তবে ঠিকাদার কাজের ক্ষেত্রে শ্রমিকদের নিরাপদ যে সরঞ্জাম এটি সরবরাহ না করায় কিন্তু প্রায়ই দুর্ঘটনা ঘটছে, এবং দুর্ঘটনায় কখনো শ্রমিকরা জীবন হারাচ্ছে এবং কেউ পঙ্গু হয়ে সারা জীবনের জন্য অসহায়ত্ব জীবনযাপন করছে। সর্বশেষ গতকাল সন্ধ্যা 7টার দিকে বন্দরে ভারী পণ্য খালাস করছিল শ্রমিকরা। এ সময় যে ক্রেনের তার ছিঁড়ে কিন্তু 2 জন শ্রমিক আহত হয়, এবং গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়া পথে শাহজাহান নামে এক শ্রমিক নিহত হয়, এবং অপর যে শ্রমিক ছিল শোয়েব, সে কিন্তু মারাত্মক আহত হওয়া অবস্থায় আমরা জেনেছি সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবং এই শ্রমিক নিহতের ঘটনায় কিন্তু যে বন্দর শ্রমিকরা ছিল তারা বিক্ষোভ এবং সভা করছে, এবং
তারা বন্দরে কিন্তু কার্যক্রম বন্ধ রেখেছে। ফলে কিন্তু বেনাপোল বন্দর দিয়ে যে ভারত থেকে যে সমস্ত পণ্য আমদানি হচ্ছে, শ্রমিকদের কর্মবিরতির কারণে কিন্তু এখন এই মুহূর্তে বেনাপোল বন্দর থেকে কোনো পণ্য খালাস হচ্ছে না এবং লোড আনলোড হচ্ছে না। ফলে কিন্তু বন্দরে কিন্তু পণ্য জটের সৃষ্টি হয়েছে। শ্রমিকরা আরো যেটি বলছেন যে বন্দরে দীর্ঘদিন ধরে একটি হাসপাতালের দাবি থাকলেও সেই হাসপাতাল কিন্তু আজও পর্যন্ত এখানে স্থাপিত হয়নি। ফলে দুর্ঘটনার শিকার হয়ে কিন্তু মানুষ যে চিকিৎসা সেবা সেটি নিতে পারছেন না। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে শ্রমিক নিহতের ঘটনায় কর্মবিরতির কারণে যে বেনাপোল বন্দরে পণ্য খালাস বন্ধ আছে তার সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল হক। হঠাৎ করেই বাজার থেকে উধাও ভোজ্য তেল, এমন দাবি অসাধু ব্যবসায়ীদের। এর পেছনে কারসাজিকে দায়ী করে মানববন্ধন করছে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে রয়েছেন রিপোর্টার সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। বাজারে যখন হূন্য হয়ে ক্রেতারা এক দোকান থেকে আরেক দোকানে সয়াবিন তেলের বোতল খোঁজেন, ঠিক তখনই বিক্রেতার একটি শব্দ মুখ থেকে বের হয়, সেটি হচ্ছে সয়াবিন তেল নেই। আমরা রাজধানীর এরকম বেশ কয়েকটি রাজধানীর বাজারও দেখেছি বেশ কিছু দোকানে এলাকা কেন্দ্রিক মানুষ আমরা দেখছি সাপ্লাই চেনে ব্যাঘাতের অজুহাত দিয়ে কিন্তু খুচরা দোকানগুলিতে সয়াবিন তেল থাকছে না। তবে তার প্রেক্ষিতে এই যে অসাধু ব্যবসায়ীদের কাছে যে বাজার হতে যে ভোজ্য তেল উধাও হওয়ার প্রতিবাদ, সেই প্রতিবাদে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব রাজধানীর প্রেস ক্লাবে তারা মানববন্ধন করছেন। আসলে এই যে সাধারণ মানুষ বা ভোক্তার ন্যায্য মূল্যে যে তেল চায়, সেই দাবি পূরণে কিন্তু এই প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনটি করা হচ্ছে। যদিও এখানে লিটার প্রতি আমরা দেখছি যে এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে, যেটি লিটারের অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করতে হবে, নির্ধারিত দামে ভোজ্য তেল বিক্রি করা নিশ্চিত করতে হবে। এই যে এর পাশাপাশি ভোজ্য তেল দিয়ে যে সিন্ডিকেট তৈরি করছে, সেই সিন্ডিকেটও কিন্তু আসলে ভাঙতে হবে। এরকম নানান রকম দাবির পাশাপাশি আসে ভোক্তার সাথে কোনো রকম যেন প্রতারণা না করা হয়, সেদিকেও কিন্তু আসলে খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি এই যে বলা হচ্ছে বরাবরের মতোই যে আসলে সিন্ডিকেটের ভিতরে যে সিন্ডিকেটের কথা উল্লেখ করে যে বলা হচ্ছে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আসলে যখনই আমরা দেখতে পাই যে কোনো রকম দাম বাড়ানোর প্রবণতা থাকে, সেই দাম বাড়ানোর থেকে কিন্তু সাপ্লাই চেনে ব্যাঘাত দিয়ে দাম বাড়ানো হয়। যদি আমরা রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখেছি যে 200 টাকা বা 200 টাকার বেশি কিন্তু 1 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে, যদিও সরকার নির্ধারিত বা তেল রিফাইনারি অ্যাসোসিয়েশন নির্ধারিত 195 টাকা লিটার। আসলে এরকম অসহায়তা থেকে যেন মানুষ মুক্তি পায়, সেই দাবি কিন্তু এখানকার আগত এই যে ক্যাবের লোকজনদের। এ ছিল আমার কাছে রাজধানীর প্রেস ক্লাব থেকে ক্যাব সংশ্লিষ্ট যে মানববন্ধন তার সর্বশেষ খবর। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ক্যাবের মানববন্ধন সম্পর্কিত সবশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। দেখছেন এই সময়ের বাণিজ্য। চতুর্মুখী সংকটে তৈরি পোশাক শিল্প টানা 8 মাস ধরে কমছে ক্রয়াদেশ ও রফতানি আয়। ব্যবসায়ীরা বলছেন মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে ভাড়া বেড়েছে জাহাজ ও কন্টেইনারের। জ্বালানি সংকটের অজুহাতে অভ্যন্তরীণ পরিবহন খরচ বেড়েছে দ্বিগুণ। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বিজিএমইএর তথ্য অনুযায়ী চলতি 2025-26 অর্থবছরের মার্চ মাসে 2.78 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি হলেও তা আগের বছরের তুলনায় 19% কম। এমনকি শুধুমাত্র অর্থবছরের শুরু অর্থাৎ জুলাই মাসে 39.62 বিলিয়ন মার্কিন ডলার রফতানির মাধ্যমে 24.67% প্রবৃদ্ধি হলেও পরবর্তী 8 মাসে তা ক্রমশ পিছিয়েছে। আমাদের তৈরি পোশাক শিল্পের আমাদের উৎপাদন খরচ বেড়ে গেছে, আমাদের অর্ডারের সংখ্যা কমে গেছে। সবকিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে আমাদের জন্য খুব একটা দুঃসহ পরিস্থিতি বলা যায়। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় পাল্লা দিয়ে বাড়ছে জাহাজ এবং কন্টেইনার পরিবহন ভাড়া। যুদ্ধের এই 1 মাসে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন রুটে প্রতি কন্টেইনার পরিবহন ভাড়া 600 থেকে 1000 মার্কিন ডলার পর্যন্ত বাড়িয়ে দিয়েছে মেইন লাইন অপারেটররা। ইউরোপে ছিল 16 থেকে 1800, সেটা বর্তমানে আমরা নিচ্ছি 2200 থেকে 2800 পর্যন্ত।
অন দ্য আদার হ্যান্ড আমাদের ইউএসএতে ছিল যুদ্ধের আগে 2600 থেকে 2800, যেটা 3800 পর্যন্ত এখন যাচ্ছে। বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান ক্রেতা ইউরোপ আমেরিকা হওয়ায় কন্টেনারবাহী জাহাজগুলো হরমুজ প্রণালীর পরিবর্তে লোহিত সাগরকে রুট হিসাবে ব্যবহার করছে। আবার দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি, তারপরও তৈরি পোশাক খাতের উৎপাদন খরচ বেড়েছে বলে দাবি গার্মেন্টস মালিকদের। আরএমজি সেক্টরটা একমাত্র সেক্টর যেটা ইম্পোর্টও করে এক্সপোর্টও করে। যে ইম্পোর্টের গুডসগুলো র মেটেরিয়ালস যখন আমরা ঢাকায় পৌঁছাই, সেখানে আগের যে গাড়ি ভাড়াটা ছিল সেটা অলমোস্ট দ্বিগুণের কাছাকাছি চলে গেছে। আবার এক্সপোর্টের ক্ষেত্র যে আমরা এক্সপোর্ট করার সময় আপনার ঢাকা থেকে যে পণ্যগুলো চট্টগ্রাম বন্দরে আনি সেটার খরচও অলমোস্ট দ্বিগুণ। জাহাজের যে পরিচালন ব্যয় সেটা কিন্তু অত্যাধিক বেড়ে গেছে। পাশাপাশি আমাদের এই যে জাহাজকে কেন্দ্র করে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তাদের যে প্রিমিয়াম অতিরিক্ত বেড়ে গেছে। সে কারণে সব মিলিয়ে কিন্তু আমাদের জাহাজ ভাড়ার যে ফ্রেট সেটা অনেক বেশি আমাদের পরিশোধ করতে হচ্ছে। গার্মেন্টস ব্যবসায়ীদের অভিযোগ, এই মুহূর্তে জ্বালানি সংকটের অজুহাতে পরিবহন খরচ দ্বিগুণ করা হয়েছে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ভাড়া বেড়েছে সবচেয়ে বেশি। আর তার ফলে আমদানি করা কাঁচামাল কারখানায় পৌঁছানো এবং রফতানিযোগ্য পণ্য বন্দরে পৌঁছাতে নানামুখী সংকট সৃষ্টি হচ্ছে। তেলের যে সংকটের কারণে বাংলাদেশে যে ট্রান্সপোর্টেশন কস্ট ইস ডবল হয়ে গেছে, কন্টেইনার ভাড়াও এখন ডবল হয়ে গেছে এবং অনেক জায়গার মধ্যে অনেক মেটেরিয়ালস, শুধু আমরা যে র মেটেরিয়াল যে ইম্পোর্ট করি সেই মেটেরিয়ালের জন্য টাইম এক্সটেনশন চাচ্ছে। সেই উত্তরণ থেকে বাঁচার জন্য আমাদেরকে তেলের সংকট দূরীকরণের জন্য দ্রুত আমাদের সমাধান করতে হবে। বিগত 2024-25 অর্থ বছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত 9 মাসে 30.24 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রফতানি হলেও চলতি অর্থ বছরের 9 মাসে তা কিছুটা কমে 28.57 বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। গল্পকেও হার মানিয়েছে গাইবান্ধার কৃষি বিভাগ। একটি কৃষি যন্ত্রের সঙ্গে ভাড়াটিয়া কৃষকের ছবি তুলেই গায়েব করা হয় 48টি কৃষি যন্ত্র। মাঠের কৃষক না জানলেও কৃষি বিভাগের খাতায় ঠিকঠাক বিতরণ দেখিয়ে লোপাট করা হয় সরকারি ভর্তুকির প্রায় 4 কোটি টাকা। তদন্তে প্রমাণিত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। সোহেল রানার ছবিতে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত উত্তরের জেলাগুলোর একটি গাইবান্ধা। কৃষকের শ্রমে ঘামে মাঠে প্রান্তরে যেখানে ধরা দেয় এমন সবুজের ঢেউ। নিঃস্বার্থ সেই কৃষকের জন্য সরকারের বরাদ্দ চলে যায় কর্মকর্তাদের পেটে। এমন খবরের সন্ধানে সময় সংবাদের নজর সদর উপজেলার গাইবান্ধা পৌরসভায়। 2021 ও 22 দুই বছরে যেখানে শতকরা 50% ভর্তুকিতে 4টি কৃষি যন্ত্র বিতরণ দেখায় কৃষি বিভাগ। কোন কোন কৃষককে এসব যন্ত্র দেয়া হয়েছে দেখতে যেতে চাইলে কৃষি কর্মকর্তা নিজেই স্বীকার করলেন, কাগজে থাকলেও বাস্তবে 4টির একটিরও অস্তিত্ব নেই। মোবাইল নাম্বার খুঁজে পাইনি, লোককে খুঁজে পাইনি, বারবার চেষ্টা করার পরেও। কৃষি বিভাগের তালিকা ধরে এবার সদরের কুপতলা ইউনিয়নে সময় সংবাদ। প্রান্তিক কৃষকের কারো কাছেই পাওয়া গেল না কোনো যন্ত্রের খোঁজ, অথচ এই ইউনিয়নে 23 ও 24 সালে 12টি কৃষি যন্ত্র বিতরণ করেছে কৃষি বিভাগ। এইটা কি জুলফাত জান্নাত জুই আপার নাম্বার? না, কৃষি বিভাগ থেকে মেশিন দেওয়া হয়েছিল। আপনি আসলে কোনো মেশিন পেয়েছিলেন কিনা? তালিকায় পাওয়া যায় ট্রাক্টর চালক শাহজাহানের নাম। কোম্পানি থেকে একটি ছোট হারভেস্টর মেশিন দিলেও সেটি নষ্ট হওয়ার পর ফেরত দিয়েছেন। একই বক্তব্য আজগর আলীর। আর হারভেস্টর মেশিন পেয়েছেন দাবি করলেও তা দেখাতে পারলেন না জাহিদুল নামের আরেক কৃষক। ধান কাটা না, পরে আমি বললাম ভাই আমি মেশিনও নেবেন, আপনার কিস্তিও আর দিবেন। পরের সিজনের জন্য আমি শ্বশুরবাড়িতে রাখছি এবং এখন ওখানে বর্তমান আছে আর কি। খাতা কলমে পাওয়া যায় 2023 ও 24 সালে 36টি কৃষি যন্ত্র বিতরণ করেছে সদর উপজেলা কৃষি অফিস। সমতল এলাকা রেখে 36টির মধ্যে 30টির জন্য বেছে নেওয়া হয় কামারজানি ও মোল্লাচরের দুর্গম চরাঞ্চল। কামারজানির ব্রহ্মপুত্র বেষ্টিত খারজানি চরে 4টি কৃষি যন্ত্র বিতরণ করা হয়। এই চরের কৃষক শাহ আলম কোনো যন্ত্র পাননি বলে ইতিমধ্যে কৃষি বিভাগকে লিখিত দিয়েছেন। পারদিয়ারা ও মোল্লাচরের কৃষক এমনকি জনপ্রতিনিধিরাও জানেন না এসব কৃষি যন্ত্রের খবর। আমি এই বিষয়ে জানি না এবং আমি মেম্বারদেরকে ফোন দিয়েছিলাম, মেম্বাররাও এই বিষয়টা জানে না।
কৃষি বিভাগ থেকে গঠিত তদন্ত কমিটিও পায়নি কোনো যন্ত্রের হদিস। এদিকে তদন্ত কমিটিকে দেয়া লিখিত বক্তব্যে উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর জানান, তৎকালীন সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদত হোসেনের নির্দেশে উপসহকারী কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, ফারুক আহমেদ, সাদিকুল ইসলাম রনি ও হাফিজুরের মাধ্যমে তাদের নিজস্ব লোকজনের নামে আবেদন করেন। এরপর উত্তরণ, বাংলামার্ক ও এসকিউ কোম্পানির লোকজনের সহায়তায় ইউএনও অফিসে এক কৃষককে দাঁড় করিয়ে যন্ত্রের সঙ্গে ছবি তোলার পর গভীর রাতে কৃষিযন্ত্রগুলো অন্যত্র সরানো হয় এবং প্রতিটি কৃষিযন্ত্র বিতরণের চুক্তিপত্রে সাক্ষী হিসেবে উপসহকারী কর্মকর্তা আনিসুজ্জামানের স্বাক্ষর নেওয়া হয় বলে লিখিত স্বীকারোক্তি দিয়েছেন তিনি। অথচ কৃষিযন্ত্র বিতরণের ব্যাপারে কিছুই জানেন না বলে সময় সংবাদের কাছে দাবি করেন উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর ও আনিসুজ্জামান। আমি জানি না, এটা আমি তো দেই না, অফিস বিতরণ করে, আমি তো বিতরণ করি না। কম্বাইন হারভেস্টার, রিপার মেশিন দেওয়া হয়েছিল, এই ব্যাপারে জানেন কিছু? না, এই বিষয়ে আমি কিছু জানি না। এরপর বর্তমানে সাদুল্লাপুর উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুরের লিখিত স্বীকারোক্তি নিয়ে তার মুখোমুখি হয় সময় সংবাদ। এ সময় হতচকিত হয়ে জানান, লিখিত বক্তব্যে সব দায় স্বীকার করেছেন তিনি। আপনি আবেদন করেন নাই? করেছিলাম। কয়টা করেছিলেন? আমি শুধু কুপতলাটা করেছিলাম। মোল্লাচর এগুলো কে করেছে? আমি করিনি এগুলো। আপনার বাবা চাচারটা অন্য মানুষ করাইছে? জানি না আমি এটা। আমি যে কোনো সময় সাক্ষী দিতে রাজি আছি। অনুগ্রহপূর্বক আমার অপরাধ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত প্রার্থনা করছি। আপনি তো ক্ষমাও চাইছেন। বক্তব্যে লেখা আছে। কৃষি বিভাগের গঠিত তদন্ত কমিটিতে লুটপাটের বিষয়টি প্রমাণিত হওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি কৃষি বিভাগ। কোনো ধরনের গাফিলতি কোনো কর্মকর্তার আমরা লক্ষ্য করি মাঠ পর্যায়ে, তাহলে সাথে সাথে আমরা সেগুলো আইনের আওতায় নিয়ে আসি। 2021 থেকে 2022 2 বছরে গাইবান্ধা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান 12টি কম্বাইন হারভেস্টর বিতরণ করেন, আর 2023 থেকে 24 সাল পর্যন্ত 36টি কৃষিযন্ত্র বিতরণ করা হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ডিজেল সংকটে হুমকির মুখে পড়েছে নওগাঁর বড় আবাদ। সময় মতো সেচ দিতে পারছেন না কৃষকেরা। কৃষি বিভাগ বলছে সেচ ব্যাহত হলে কমবে উৎপাদন। রিপোর্টে এমআর রকি রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নওগাঁর মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। বেশিরভাগ জমিতে ধানের শীষে উঠেছে দানা। জমিতে সেচ দিতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা। মিলছে না প্রয়োজনীয় ডিজেল। চাহিদা মতো জ্বালানি না পাওয়ায় সময় মতো সেচ দিতে পারছেন না তারা। কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি মৌসুমে জেলায় 1,92,000 হেক্টর জমিতে ধান চাষাবাদ করা হয়েছে, আর ধান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12 লাখ মেট্রিক টন। তবে নানা সংকটের দোলাচলে শেষ পর্যন্ত ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কার কথা বলছেন চাষিরা। আমাদের কারেন্ট থাকতেছে না, তেলে পাচ্ছি না। এই সময় যদি পানি না হয় তাহলে এগুলো ধান তো সব নষ্ট হয়ে যাবে। কৃষি বিভাগ বলছে, জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ না হলে সোনালী ফসল রক্ষায় চরম বিপর্যয়ের মুখে পড়বেন কৃষকেরা। ফিলিং স্টেশন মালিকদের দাবি, সরবরাহ কম হওয়ায় গ্রাহক পর্যায়ে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। যদি এরকম সংকট হয়, প্রশাসনের সহায়তায় সেচ যাতে অগ্রাধিকার দেয়া হয়, এ ব্যাপারে আমরা সচেতন রয়েছি। প্রশাসনের কাছে অনুরোধ করব, সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এখানে পর্যাপ্ত পরিমাণে ডিজেল সরবরাহ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জানুয়ারির মাঝামাঝি সময়ে রোপণ করা এসব ধান সাধারণত এপ্রিলের শেষ সপ্তাহ থেকে কাটা শুরু করেন বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বছরের পর বছর লোকসান গুনছে রাষ্ট্রীয় মালিকানাধীন রাজশাহী চিনিকল। বছরে 10 মাসের বেশি সময় বন্ধ থাকছে কারখানা। নিরবিচ্ছিন্ন আখের জোগান না থাকায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা শ্রমিক ইউনিয়ন নেতাদের। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে কামরুজ্জামান মামুনের বিশেষ প্রতিবেদন। মাকড়সার জাল আর ধুলায় আচ্ছাদিত রাজশাহী চিনিকল। মোট সঞ্চিত লোকসানের পরিমাণ 1064 কোটি টাকারও বেশি। বছরের মাত্র 1.5 মাস সচল থাকার পর অচল পড়ে থাকা সম্ভাবনাময় এ শিল্প কেন আলোর মুখ দেখছে না, কারণ খুঁজেছে সময় সংবাদ। শুনশান এক নীরবতা চিনিকলের ভেতরে, যেন পরিত্যক্ত এক জগৎ। গত মৌসুমে মিল চলেছে 45 দিন। প্রতি কেজি চিনি উৎপাদনে খরচ হয়েছে প্রায় 350 টাকা, আর বিক্রি হয়েছে 125 টাকা দরে। আর্থিক ক্ষতি প্রায় 70 কোটি টাকা। আমাদের মিল লসে রান করতেছি, হেঁটে বিষয় চালাচ্ছে আমাদেরকে। কারণ জানতে কয়েক দফায় কথা বলার চেষ্টা করা হয় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে, কিন্তু পরদিন অফিসে দেখা করবেন বললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। কোনো কর্ম পরিকল্পনা নাই, চালাচ্ছে, আমরা চলতেছি সরকারিভাবে।
ইন্টারভিউ দিবেন? ইন্টারভিউ দেবো না। কথা হয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতির সঙ্গেও। বলেন, নিরবচ্ছিন্ন আখের যোগান না থাকায় এই কারখানা অচিরেই বন্ধ হয়ে যেতে পারে। সুদের টাকা টানতে যাই, সুগার মিল বারবার লোকসান। আখ চাষে কৃষকের অনাগ্রহ আর প্রশাসনিক জটিলতা কাটিয়ে রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানে যেন বছরব্যাপী কর্মচাঞ্চল্য থাকে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত বলছেন বিশেষজ্ঞ। এত বড় একটা কল বা একটা শিল্প চালাতে গেলে যে ধরনের ম্যানেজমেন্ট, প্ল্যানিং এবং গুড গভর্নেন্স থাকা উচিত, সেই বিষয়গুলো যথেষ্ট ঘাটতি আছে। প্রয়োজনীয় ব্যয় মেটাতে না পেরে রাষ্ট্রের মালিকানায় থাকা 15টি সুগার মিলের মধ্যে বর্তমানে বন্ধ রয়েছে 6টি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, রাজশাহী। প্রায় 6 বছর ধরে বন্ধ রয়েছে পাবনার চিনিকল। এতে নষ্ট হচ্ছে আখ মাড়াই যন্ত্রসহ মিলের কোটি টাকার সম্পদ। এ সময় মিলটির শ্রমিক কর্মচারীদের সরকার বেতন দিয়েছে 8 কোটির বেশি। মিলটির শীর্ষ কর্মকর্তারা বলছেন, পাবনা চিনিকলের মেশিনপত্র ব্যবহার করা হচ্ছে অন্যান্য মিলে। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লা রিপোর্ট। একসময় এ কারখানার পুরো এলাকা শ্রমিক কর্মচারী ও চাষিদের কোলাহলে মুখর থাকত, কিন্তু এখন শুনশান নীরবতা। পাবনার ঈশ্বরদীর দাসুরিয়ায় 60 একর জমিতে দৈনিক প্রায় 1600 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন পাবনা চিনিকলটি 1997-98 মৌসুম থেকে হয় বাণিজ্যিক উৎপাদন, তবে শুরু থেকেই গুনতে হয় লোকসান। পরে 2020 সালে শিল্প মন্ত্রণালয় দেশের কয়েকটি চিনিকলের সঙ্গে পাবনা চিনিকলের আখ মাড়াইও বন্ধ করে দেয়। তবে উৎপাদন বন্ধ রাখা এই 6 বছরের বেশি সময়ে সরকার মিলটির শ্রমিক কর্মচারীদের বেতন দিয়েছে 8 কোটি টাকার বেশি। শিগগিরই মিলটি চালুর দাবি এলাকাবাসীর। হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ, গাড়ি ঘোড়া সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, মাটি খেয়ে যাচ্ছে। মিলটা কেন বন্ধ হলো, কি জন্য বন্ধ হলো, আমরা আসলে কিছুই বুঝে উঠতে পারলাম না। মিল কর্তৃপক্ষ বলছে, বন্ধ চিনিকলগুলো চালু করতে সরকারের নেয়া উদ্যোগে আশাবাদী তারা। বন্ধ কল কারখানাগুলো নিয়ে সরকারের পজিটিভ চিন্তাভাবনা আছে এবং আমাদের চিনিকলগুলো নিয়েও আলাদাভাবে চিন্তাভাবনা আছে যে কিভাবে এগুলা লাভজনকভাবে চালু করা যায়। সারা দেশে মোট সরকারি চিনিকলের সংখ্যা 15টি। এর মধ্যে 2020 সালের ডিসেম্বরে 6টি চিনিকলের আখ মাড়াই বন্ধ ঘোষণা করা হয়। বর্তমানে রয়েছেন 9টি। আর এই মিলটিতে মোট 3 শিফটে 10 জন করে মোট 30 জন কর্মচারী রয়েছেন নিরাপত্তার স্বার্থে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। বিশ্বব্যাংকের ঢাকার কার্যালয়ে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট সংক্রান্ত বিশ্বব্যাংকের ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। Fragilities, fault lines that were already present in the economy have been further exposed as a result of developments more recently with the conflict in the Middle East, but also over the course of the last couple of years. So let me start with the headline message, which is the growth momentum that we're seeing in the economy. That has slowed down. It's not a new story. Momentum has slowed down over the past 3 years. Now, coming into fiscal year 26, we see that economic activity was subdued yet again. I know most of you have seen data was released for the first quarter of this year, and we're seeing signs that again that pickup in activity that perhaps many were expecting is not there just yet. Now, our headline takeaway is, and I'll unpack this in a few minutes, is that we're expecting growth in this fiscal year to be 3.9%. এবার জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি লেনদেনের খবর। বিস্তারিত জানাতে চলে যাচ্ছি ডিএসসি এর ওয়েবসাইটে। আমরা যেমনটি প্রতিবেদনে বলছিলাম, মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধ, সাময়িকভাবে বন্ধ হওয়া বা যুদ্ধবিরতি ঘোষণার প্রভাব কিন্তু বিশ্ববাজারে পড়তে শুরু করেছে, যার প্রভাব শেয়ার বাজারে পড়তে শুরু করেছে এবং তার সরাসরি প্রভাব আমাদের শেয়ার বাজারে যেমনটি পড়েছে আমরা সূচকগুলোর দিকে তাকালে বুঝতে পারবো। যেমনটি আমরা গতকাল দেখেছিলাম 3টি সূচকই ঊর্ধ্বমুখী ছিল, তারই প্রভাব কিন্তু আজও চলমান এবং আজও 3টি সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে, যেখানে সার্বিক সূচকে আমাদের যে
প্রবৃদ্ধি বা সার্বিক সূচক যে বৃদ্ধির হার সেটি প্রায় 139 পয়েন্ট বৃদ্ধি পেয়ে সেটি আজ গিয়ে দাঁড়িয়েছে 5296.16 পয়েন্টে। অর্থাৎ এটি কিন্তু গতকালকে যেরকম 34 পয়েন্ট বেড়েছিল আজকে 139 পয়েন্ট, অর্থাৎ এই প্রবণতা ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী এবং সেই ঊর্ধ্বমুখী প্রবণতা কিন্তু ধরে রেখেছে। দিনের শুরুতেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা আসলে যেমনটি আমরা এর আগে বলছিলাম মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতির যে সাময়িক যুদ্ধবিরতি তার প্রভাব, ইতিবাচক প্রভাব, এবং সার্বিক সূচকের পাশাপাশি যদি আমরা সরিয়া সূচকের দিকে তাকাই সেখানেও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা, যেটি গতকালকে 5 পয়েন্ট বেড়েছিল সেটি আজ 25 পয়েন্ট বেড়ে 1071.68 পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে, এবং বাছাইকৃত 30টি সূচকে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে 50.54 পয়েন্ট বেড়ে সেটি আজ 2021.91 পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। তো আজকের লেনদেনের দিকে যদি আমরা তাকাই, সার্বিক লেনদেন মোট 378টি কোম্পানির লেনদেন হয়েছে এবং 378টি কোম্পানি বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনে হ্রাস পেয়েছে হচ্ছে 6টি কোম্পানির শেয়ার এবং অপরিবর্তিত রয়েছে 5টি কোম্পানির শেয়ার। অর্থাৎ এই মোট 1,17,946টি হাত বদলের মধ্যে বেশিরভাগেরই কিন্তু বৃদ্ধি পেয়েছে শেয়ারের দাম, এবং সার্বিকভাবে এই পরিস্থিতিটি কিন্তু একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে শেয়ার বাজারের এই পরিবর্তনে। আসলে এই ছিল আমার কাছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর ওয়েবসাইট থেকে সবশেষ খবরাখবর। এবার মুক্ত বাজারের খবর। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায় এবার ভরিতে 6,590 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,52,409 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,40,920 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,06,511 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,68,195 টাকা নির্ধারণ করা হয়। এর আগে গেল 6 এপ্রিল ভরিতে 2,158 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,45,819 টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। চলতি বছর প্রথমবারের মতো বিশ্ববাজারে কমল দুগ্ধজাত পণ্যের দাম। উদ্বৃত্ত উৎপাদনের বিপরীতে চাহিদা কমে যাওয়ারই প্রতিফলন বলে জানিয়েছেন বাজার বিশ্লেষণকারীরা। চলতি বছরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে বিশ্ববাজারে কমতে শুরু করেছে দুগ্ধজাত পণ্যের দাম। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির চলতি মাসের প্রথম নিলামের তথ্য, এবার নিলামে মোট 16,497 মেট্রিক টন দুগ্ধজাত পণ্যের বেচাকেনা হয়েছে। প্রতি টনের গড় মূল্য পড়েছে $4,228। হিসাব বলছে আগের নিলাম 17 মার্চের পর এসব পণ্যের দাম গড়ে কমেছে 3.4%। তথ্য বলছে সবচেয়ে বেশি কমেছে মাখনের দাম। 2 সপ্তাহে 8.1% কমে প্রতি মেট্রিক টন হাতবদল হয়েছে $6,181। এরপর দ্বিতীয় সর্বোচ্চ দাম কমেছে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের। 7.1% কমায় প্রতি মেট্রিক টনের দাম পড়েছে $7,027। 6.2% কমে প্রতি মেট্রিক টন মোজারেলার দাম নেমেছে $3,995। দাম কমেছে বছরব্যাপী চাহিদার তুঙ্গে থাকা ননিযুক্ত ও ননি ছাড়া গুঁড়া দুধেরও। এই দুই দুগ্ধজাত পণ্যের দাম যথাক্রমে 0.7 ও 1.6% কমে প্রতি মেট্রিক টন এবার নিলামে বিক্রি হয়েছে $3,687 ও $3,381। MS আরিফিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধবিরতিতে ইরান যুক্তরাষ্ট্র পুরোপুরি খুলল তরমুজ, জ্বালানি তেলে স্বস্তি। বিশ্ববাজারে এক লাফে দাম কমল 16.5%, চাঙা এশিয়ার শেয়ার বাজার। রাত 3:30 বাজে সিরিয়াল দিছি, এখন বাজে 9:50। বেশি বেশি পেট্রোল লাগবে, সবাই ঘরে ঘরে জমা রাখতেছে। তেল নিতে এসে তো আমাদের দেরি করতেই হচ্ছে, এক প্রকারের ভোগান্তির মধ্যেই আছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা, পর্যাপ্ত জ্বালানি তেল না পেয়ে গ্রাহকের ক্ষোভ। ফুয়েল কার্ডেও কমছে না ভোগান্তি। এবং চতুর্মুখী সংকটে তৈরি পোশাক শিল্প, 8 মাস ধরে কমছে ক্রয়াদেশ রফতানি। জাহাজ কন্টেইনারের বাড়তি ভাড়ার চাপ, জ্বালানি সংকটের অজুহাতে দ্বিগুণ অভ্যন্তরীণ পরিবহন খরচ। এই ছিল সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ আলিফ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।